কিন্তু আমরা যে বাজেটের কথা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি বর্তমান সরকার যেটা করছেন এটার কোনো রিফ্লেকশন কি আছে? এটা আমার কাছে মনে হয় যে একটা ট্র্যাডিশনাল এবং পপুলিস্ট বাজেট এটা করা হচ্ছে। 9,30,000 কোটি টাকার একটা প্রস্তাবনা আমরা শুনেছি। কাজেই এই বাস্তবতাটা যদি না নিয়ে আমরা বাজেট করি তাহলে আমি মনে করি যে এটা একটা ভুল হবে। ব্যুরোক্রেটরা তৈরি করছে বাজেট, এটা কেন করে সেটা আপনাদের বুঝতে হবে। যে সাইফুর রহমান সাহেব যখন অর্থমন্ত্রী ছিলেন তখন কিন্তু ব্যুরোক্রেটদের ওই আপার হ্যান্ডটা ছিল না, বিকজ উনি বুঝতেন, জানতেন এবং উনি জানতেন যে কি করতে হবে। পরবর্তীতে নানান সময়ে আমরা দেখেছি যে আসলে এটা হয় নাই, ওই কম্পিটেন্স অনেকেরই থাকে নাই, যে কারণে আমরা যারা বাজেট করে তারা বছরের পর বছর ওইখানে থাকে। আপনারা যারা খোঁজখবর রাখেন দেখবেন 20 বছর ধরে ওই অর্থ বিভাগের বাজেটে তারা কাজ করছে। কাজে তারা জানে কিভাবে কি করতে হয়। আপনি যদি তার উপরে যদি আউট স্মার্ট করতে না পারেন তাহলে তারাই বাজেট করবে। এবং এটা তারা কখনোই আমরা কখনোই স্ট্যাটাসকোর বাইরে যেতে চায় না, তারা কখনোই রেডিকাল হতে পারে না বা হতে চায় না। কাজেই এই দায়িত্বটা আসলে রাজনীতিবিদদের নিতে হবে। আমি এখানে মনে করি যে মূলত পলিটিক্যাল যারা লিডার তাদের এই দায়িত্ব, এবং ক্ষমতাসীনদের দায়িত্ব সবচেয়ে বেশি, বিরোধী দলের দায়িত্ব এখানে আছে। সেক্ষেত্রে সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো পলিটিক্যাল কমিটমেন্ট। এই কমিটমেন্টটা আছে কি না সেটা আসলে একদম নাম্বার ওয়ান দেখার বিষয়। বিরোধী দল হিসাবে এখানে আজকে যারা আয়োজন করছেন, বাংলাদেশ জামাত ইসলামী, তারা আজকে যে আয়োজন করছেন এই ধরনের আয়োজন করতেই থাকতে হবে। সংসদের ভেতরেও আলোচনা করতে হবে, বাইরেও আলোচনা করতে হবে। আরও একটা পরামর্শ আমি দিতে চাই, সেটা হলো যে বাজেট ড্রাফট হয়েছে, এটা কিন্তু পাস হয় নাই। কাজেই এটা আমি মনে করি যে জামাত ইসলামের পক্ষ থেকে একটা এক্সপার্ট টিম অর্থমন্ত্রীর সাথে দেখা করুন এবং আপনাদের প্রস্তাবনাগুলো আপনারা পেশ করুন। এটা আর একটা লং টার্মে আপনাদের জন্য আমি একটা পরামর্শ দিই, সেটা হলো বাজেট দুই রকমের হয় সাধারণত, টপ ডাউন এবং বটম আপ। আমাদের দেশে বরাবরই এটা টপ ডাউন প্রসেসে হয়েছে। আপনারা একটা নতুন জিনিস শুরু করতে পারেন, বটম আপ। আপনার ইউনিয়নের যে আপনার শাখা আছে তাদেরকে বলেন যে ইউনিয়নের সমস্ত লোককে এক জায়গায় জড়ো করুক। এটা নেক্সট ইয়ারের জন্য আপনি সামনের মাসেই শুরু করে দেন। এটা সারা বছর সারা বাংলাদেশের 5,000 ইউনিয়ন থেকে আপনি কালেক্ট করেন যে তারা কি চায়, তাদের বাজেটটা কি। তারপরে আপনি এখানে এনে সেটাকে আপনি দেখেন, প্রায়োরিটি ফিক্স করেন, করে আপনারা একটা জিনিস দাঁড় করান, বটম আপ একটা বাজেট, একটা নতুন কিছু হবে। আমি জাস্ট বললাম, অনেক কথা অনেকেই বলেছেন। একটা কথা আমি 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 জাস্ট ইনকামের ক্ষেত্রে বলতে চাই। একটা শব্দ আপনারা অনেকেই জানেন, অনেকেই না জানতে পারেন, ট্যাক্স এক্সপেন্ডিচার। এই শব্দটার সাথে পরিচিত আছেন আপনারা? না, এটা হলো একটা ফাঁকি। এটা একটা ফাঁকি আপনাদের কাছে। যদি আমি বলি একটু শুনতে হবে আপনাদের। 2021-22 অর্থ বছরে, আচ্ছা, ট্যাক্স এক্সপেন্ডিচারটা কি? ট্যাক্স এক্সপেন্ডিচারটা হলো যেটা অ্যাকচুয়ালি ট্যাক্স দেওয়ার কথা ছিল কিন্তু মওকুফ করা হয়। এই শব্দটা আমার মনে হয় না যে খুব বেশি মানুষ জানেন। যারা এক্সপার্ট এবং যারা থিওরিটিশিয়ান তারা হয়তো জানেন। আমার কাছে তথ্য আছে 2021-22 অর্থ বছরে কত পার্সেন্ট আপনার ট্যাক্স এক্সপেন্ডিচার। এই তো আছে, 2021-22 অর্থ বছরে আপনার প্রত্যক্ষ কর আদায় হয়েছিল 1,02,337 কোটি টাকা, আর ট্যাক্স এক্সপেন্ডিচার দেওয়া হয়েছিল অর্থাৎ মওকুফ করা হয়েছিল 1,15,056 কোটি টাকা প্রত্যক্ষ করের। তারপরে আপনার মূল্য সংযোজন কর আদায় হয়েছিল 1,16,994 কোটি টাকা, আর মওকুফ করা হয়েছিল 1,29,570 কোটি টাকা। তারপরে আরেকটা ছিল শুল্ক খাত। শুল্ক খাতে আদায় ছিল 34,368 কোটি টাকা এবং এখানে মওকুফ করা হয়েছিল 33,279 কোটি টাকা। এভাবে আমি তথ্য দিতে পারবো। অর্থাৎ এই মওকুফগুলো কারা পায় এটা অনুসন্ধান করার দায়িত্ব আপনাদের সাংবাদিকদের উপরে আমি ছেড়ে দিয়ে গেলাম। অর্থাৎ আমার পটেনশিয়াল যা আছে তার চাইতে 50%-এর কম আমার আদায় হচ্ছে, 40-45% আদায় হচ্ছে।
এইটাকেই যদি আপনি 75-এ যদি নিতে পারেন, তাহলে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আপনার জন্য ইনকাম হচ্ছে। এ প্রসঙ্গে কথা এটুকুই, এখানে ট্রান্সপারেন্সি বলে কোনো জিনিস নাই যে কারণে এটা সম্ভব হয়। আমি অস্ট্রেলিয়াতে 6 বছর পিএইচডি করার সময় অফ টাইমে চাকরি করতাম, এবং সেই চাকরি থেকে আমার ট্যাক্স কেটে নিত যে আমার বেতনদাতা। তারপরে বছর শেষে আমার কাছে একটা চিঠি আসতো যে তোমার কাছ থেকে এত টাকা আমরা ট্যাক্স পেয়েছি, এবং এই টাকা এত টাকা এই খাতে, এত টাকা এই খাতে, এইভাবে একদম স্টেটমেন্ট সহকারে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের কাছে চিঠি চলে যায় যে তোমার এই ট্যাক্সটা এই কাজে আমরা ব্যয় করেছি। দিস ইজ ট্রান্সপারেন্সি, ইটস পসিবল। এখানে যদি আমরা চাই, ওই যে আমি বললাম কমিটমেন্টের জায়গা থেকে যদি আমরা চাই। আমি আর একটা আমার বাস্তব উদাহরণ দিয়ে আমি শেষ করতে চাই, সেটা হলো যে শিক্ষা খাত। আমরা বলছি যে আমাদের অর্থ বাড়াও, বাজেট বাড়াও। আমরা জানি যে জিডিপির 6%-এর কথা বলা আছে জাতিসংঘ থেকে, যে শিক্ষা খাতে আমাদের এখন 1.5 থেকে 1.775 এর মধ্যে আমরা ঘোরাফেরা করছি। আমরা বলছি যে বাজেট কম, কিন্তু দেখেন আমি যে মিনিস্ট্রিতে সচিব ছিলাম 2024-এর ডিসেম্বর থেকে 2025-এর আগস্ট পর্যন্ত, এটা বলে আমি শেষ করব। সেখানে আমার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে এডিপির মূল বরাদ্দ ছিল 3111.84 কোটি টাকা। রিভাইজ বাজেটে এসে হলো 1620.33 কোটি টাকা। আর একটা বড় মিনিস্ট্রি, আমার বড় ভাই শেড, যেটা বলি আমরা, সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন ডিভিশন, সেখানে মূল বাজেটে ছিল 10,887.69 কোটি টাকা। রিভাইজড বাজেটে এসে হলো 5,413.70 কোটি টাকা, অর্থাৎ 50% নাই। আপনার ক্যাপাসিটি নাই খরচ করার, ক্যাপাসিটি নাই। তাহলে আপনার বাজেট বরাদ্দ আপনি কোথায় দিবেন? বেতন বাড়াবেন, আপনি বিল্ডিং বাড়াবেন, এগুলো খুব ভালো, কারণ বেতন বাড়াইলে সবাই খুশি। আর আপনি যদি বিল্ডিং বানান, তাহলে সেখান থেকে, ওই যে একজন বলে গেছেন যে ডেভেলপমেন্ট বাজেট মানেই হলো যে সেখানে খাওয়া যায়। কাজেই বেতন বৃদ্ধির দরকার আছে, কিন্তু সেটা শর্ত সাপেক্ষ হওয়া দরকার। সেটা আমি মনে করি যে জামাত ইসলামের প্রস্তাবনা মধ্যে এগুলো থাকা দরকার। আমি এই প্রস্তাবটা দিয়েই আমি শেষ করছি যে শিক্ষক হিসেবে যদি আপনি মেধাবীদেরকে আকৃষ্ট করতে না পারেন, তাহলে শিক্ষার উন্নতি হবে না, এবং শিক্ষার উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।